বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আঢ্য গ্রেপ্তার হওয়ার পর থেকে একের পর এক ইনফরমেশন সামনে আসছে, একের পর এক খবর সামনে আসছে। আর এই শঙ্কর আঢ্য সম্পর্কে একটি সাম্প্রতিক তথ্য সামনে এসেছে। সেটা কি? সেটা হচ্ছে 1 দশক আগে তৃণমূলেরই নেতাকে খুন করেছিলেন তিনি। হুমকির চোটে এফআইআরই নাকি করতে পারেনি সেই পরিবার। বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আঢ্য গ্রেপ্তারের পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে হিমাংশু বৈরাগী খুনের ঘটনা। 2014 সালের 9 মার্চ সন্ধ্যায় বনগাঁয় পোড়ার বাগান এলাকায় নিজের বাড়ির সামনে গুলিতে খুন হয়েছিলেন তৃণমূলের ছাত্রনেতা হিমাংশু বৈরাগী ওরফে হিমু। সেই ঘটনার বিচার আজও চলছে কলকাতা হাইকোর্টে। আমার কলিগ দীপক এ বিষয়ে তার বক্তব্য তুলেছেন, তার বিশ্লেষণ তুলেছেন, শোনাবো তার কথা। কেলেঙ্কারি সহ একাধিক দুর্নীতির মামলায় গত শুক্রবার গ্রেপ্তার করা হয় বনগাঁর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে। তাকে গ্রেপ্তার করে ইডির কর্মকর্তারা এবং তাকে গ্রেপ্তার করার পর থেকেই একাধিক অভিযোগ উঠে আসছে এই শঙ্কর আঢ্যের বিরুদ্ধে। শেষ যেই অভিযোগটি, মারাত্মক অভিযোগটি এসছে সেটি হচ্ছে যে তার বিরুদ্ধে একটি খুনের অভিযোগ উঠেছে। হিমাংশু বৈরাগী এক তৃণমূল যুবনেতা। 2014 সালের 9 মার্চ তার বাড়ির সামনে কোড়াবাগান এলাকায় তার বাড়ি, এবং তার বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন এই হিমাংশু বৈরাগী। এবং হিমাংশু বৈরাগী একজন তৃণমূলের যুবনেতা এবং যথেষ্ট জনপ্রিয় ছিলেন। তার বাবা রাকেশ বৈরাগী এবং তার ঠাকুরমা বীণাপানি দেবী দুজনেই অভিযোগ করেছেন। রাকেশ বৈরাগীর যে অভিযোগ, তিনি অভিযোগ যেটি করেছেন সেটি হচ্ছে যে 2010 সালে এই জ্যোৎস্না আঢ্য অর্থাৎ শঙ্কর আঢ্যের স্ত্রী জ্যোৎস্না আঢ্য তিনি পুরসভার চেয়ারম্যান হন, বনগাঁ পুরসভার চেয়ারম্যান হন। এবং তারপরে 2011 সালে যখন তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় আসে, সেই থেকেই আঢ্য পরিবারের ক্ষমতা এবং প্রতিপত্তি বাড়তে থাকে। 2014 সালে তিনি যখন তৎকালীন পুরসভার চেয়ারম্যান ছিলেন এই জ্যোৎস্না আঢ্য, তাকে ফেলে দেওয়ার একটা চক্রান্ত হয়েছিল তৃণমূলের অন্দরেই। এবং এই তৃণমূলের দুটি লবি তখন তৈরি হয়েছিল। একদিকে ছিল শম্ভু দাস, এবং এই শম্ভু দাস এবং তার যারা অনুগামী ছিল তারা ঠিক করে যে অনাস্থা প্রস্তাব এনে এই শঙ্কর আঢ্য স্ত্রী তৎকালীন যেই চেয়ারম্যান ছিলেন জ্যোৎস্না আঢ্য, তাকে অনাস্থা প্রস্তাব এনে সেই বোর্ডকে ফেলে দেওয়া হবে। এবং এই যে শম্ভু দাস তৎকালীন যে কাউন্সিলর ছিলেন, তার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই হিমাংশু বৈরাগ্য। এবং হিমাংশু বৈরাগ্যের এক ডাকে কয়েকশো তৃণমূল কর্মী বা কয়েকশো হাজার তৃণমূলের কর্মী সমর্থক জড়ো হয়ে যেতেন। স্বাভাবিকভাবে তৃণমূলের মধ্যে এবং নবপ্রজন্মের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং খুব স্বচ্ছ ভাবমূর্তির একজন নেতা ছিলেন এই হিমাংশু বৈরাগ্য। রাকেশ বৈরাগ্য মানে হিমাংশুর যে বাবা রাকেশ বাবু অভিযোগ করছেন যে এই তাদের যে কাঁটা, সেই কাঁটাকে সরিয়ে দেওয়ার জন্যই হিমাংশুকে খুন করা হয়েছিল। এবং প্রকাশ্য ভর সন্ধ্যাবেলা তাকে খুন করা হয়। অত্যন্ত কাছ থেকে তাকে 5 থেকে 6টি গুলি করা হয়, এবং গুলি লাগার সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তারপরে তাকে হসপিটালে নিয়ে যায়, সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু ওই ঘটনার পর 2014 সালের ওই ঘটনার পর এখনও পর্যন্ত কোনো সুবিচার পাননি এই বৈরাগী পরিবার। ওই ঘটনার পরেই তারা বনগাঁ থানায় গিয়েছিলেন, কিন্তু থানায় তাদের অভিযোগ নেওয়া হয়নি, বা এফআইআর করতে গিয়েছিলেন, সেই এফআইআর নেওয়া হয়নি। উল্টে তাদেরকে ধমক দিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এবং পুলিশের তরফ থেকে তখন জানানো হয় যে আমরা একটা সুমোটো কেস করেছি, আপনাদের নতুন করে আর অভিযোগ জানানোর বা এফআইআর করার কোনো দরকার নেই। এবং সেই মতো তারা বাড়িতে চলে আসেন। এরপরে তারা এসপির কাছে যান, তৎকালীন এসপি, কিন্তু এসপিও সেই অভিযোগ নেননি বলে অভিযোগ। এরপরে তারা ডিআইজি পিআর, তৎকালীন যে ডিআইজি পিআর ছিলেন, ভবানী গিয়ে তার সাথে দেখা করেন, তাকে গোটা বিষয়টি জানান। এবং জানানোর পর তৎকালীন যে ডিআইজি পিআর ছিলেন প্রেসিডেন্সি রেঞ্জের, তিনি তৎকালীন যে পুলিশ সুপার ছিলেন উত্তর 24 পরগনা জেলার তন্ময় রায়চৌধুরী, তাকে নির্দেশ দেন যে এই বৈরাগী পরিবারের রাকেশ বৈরাগী এবং তার যে বীণাপানি দেবী, তার যে ঠাকুমা, হিমাংশীর ঠাকুমা, তাদের যেন 164 অর্থাৎ গোপন জবানবন্দি নেওয়া হয়। সেই সময় গোপন জবানবন্দি নেওয়া হয়, কিন্তু পুলিশের তরফ থেকে এই বৈরাগী পরিবারের সদস্যদের জানিয়ে দেওয়া হয় যে তারা যেন এই শঙ্কর আঢ্যর নাম না নেন। কারণ বারবার করে বৈরাগী পরিবারের সদস্যরা অভিযোগ জানিয়ে আসছেন যে তাদের ছেলেকে, তাদের পরিবারের সদস্যকে খুনের পিছনে অন্যতম মাস্টার মাইন্ড হলেন এই শঙ্কর আঢ্য। কারণ তার নির্দেশেই ওই প্রকাশ্য দিবালোকে ভর সন্ধ্যাবেলায় তাদের ছেলেকে বা তাদের পরিবারের সদস্যকে খুন হতে হয়েছিল। এবং এরপরে সেটি প্রথমে বনগাঁ হাইকোর্টে সেটি মামলা দায়ের করা হয়, কিন্তু সেখানেও সুবিচার না পেয়ে তখন কলকাতা ব্যাংশাল কোর্টে সেই মামলাটি স্থানান্তরিত করা হয়। এবং
তাদের যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার আগে পর্যন্ত তাদের যারা আইনজীবী ছিলেন তাদেরকে পর্যন্ত খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, রাকেশ বাবু অর্থাৎ হিমাংশুর যে নিহত হিমাংশুর বাবা এবং বীণাপানি দেবী তাদেরকেও মিথ্যে অভিযোগ দায়ের করে তাদেরকে মিথ্যে অভিযোগ দিয়ে তাদেরকেও জেলে পাঠানো হয় বলে আমরা জানতে পেরেছি। তো গত শুক্রবার যখন এই শঙ্করাড্ডকে গ্রেপ্তার করে, ইডির হাতে যখন গ্রেপ্তার হয়, এই গ্রেপ্তারের খবর পেয়ে কিছুটা স্বস্তি, কিছুটা আশা তাদের পরিবারের মধ্যে একটা আশা সঞ্চার হয়েছে যে এইবার হয়তো তারা সুবিচার পেলেও পেতে পারেন। কারণ এই মুহূর্তে হিমাংশু বৈরাগের যে হত্যা মামলা সেটি এখন কলকাতার ব্যাংশাল আদালতে মামলাটি বিচারাধীন, মামলা চলছে। মাঝে মাঝেই তার বাবা রাকেশ বৈরাগী এবং তার ঠাকুমা বীণাপানি দেবী সহ পরিবারের সদস্যরা গিয়ে থানায় শুনানির সময় তারা যাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত সুবিচার পাননি, ন্যায় বিচার পাননি। এখন তারা মনে করছেন যে এবার হয়তো সুবিচার পেলেও পেতে পারেন, কারণ এতদিন তারা মুখ খুলতে পারেননি কেবলমাত্র শঙ্কর আড্ড এবং তার অনুগামীদের ভয়ে। কারণ বেশ কয়েকবার তাদেরকে হুমকি দেওয়া হয় প্রাণে মেলে ফেলার জন্য। স্বাভাবিকভাবে তারা পুলিশের কাছেও কিছু জানাতে পারেননি, সেইভাবে এমনকি সংবাদ মাধ্যমকে প্রভাবিত করা হয় বলে অভিযোগ করেছেন এই রাকেশ বৈরাগী। কারণ তাদের বাড়িতে সেই সময় ওই তার ছেলে খুন হয়ে যাওয়ার পর সংবাদ মাধ্যমের কর্মীরা যখন তার বাড়িতে যেতেন, তার যখন বেরিয়ে যেতেন, তখন ওই সংবাদ মাধ্যমকেও নাকি ভয় দেখানো হতো বা হুমকি দেখানো হতো বলে অভিযোগ এই শঙ্কর আড্ড এবং তার অনুগামীদের বিরুদ্ধে। এবং গত শুক্রবার যখন শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করা হয়, তারপরে কিন্তু তারা একটু স্বস্তি বোধ করছেন, এবার হয়তো তারা সুবিচার পেলেও পেতে পারেন। তার বীণাপানি দেবী তিনি বলছেন যে প্রায় এক দশক আগে তার ছেলে তার নাতি হারিয়েছেন বলে, কিন্তু তিনি এখনও মনে করেন যে তার নাতি তার মধ্যেই বেঁচে আছেন, তাদের পরিবারের মধ্যে বেঁচে আছেন। এদিকে হিমাংশুর পরিবারের দাবি, ঘটনার পর শঙ্কর আড্ডের বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার করেছিল পুলিশ। সেই সময় পুলিশি অসহযোগিতা, খুনের সাক্ষী লোপাটের একাধিক অভিযোগ এনেছিল হিমাংশুর পরিবার। পরবর্তীতে হিমাংশুর পরিবার ব্যাংশাল কোর্টে মামলা দায়ের করে। এই মামলায় প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আড্ড, কাউন্সিলর অভিজিৎ কাপুরিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলার বিচার এখনো পায়নি বৈরাগী পরিবার। তো এই বিষয়ে হিমাংশুর বাবা আরও অভিযোগ করেছেন, 2011 সালে শঙ্কর আড্ডের স্ত্রী জ্যোৎস্না আড্ড ছিলেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান। তার বিরুদ্ধে অনাস্থা আনতে চেয়েছিলেন তৃণমূলের আরেক কাউন্সিলর শম্ভু দাস। শম্ভু দাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হিমাংশু, তার জেরেই নাকি হিমাংশুকে খুন করেছিল শঙ্কর। রাকেশ বৈরাগী হিমাংশুর বাবা কি বলছেন শোনাবো তার কথা। শঙ্কর আড্ড, অভিজিৎ কাপুরিয়া, সন্দীপ দেবনাথ, অনুপ সাধু, অভিষেক হালদার, আপনার প্রশান্ত কুণ্ডু আর হচ্ছে হ্যাঁ, এরা সবাই থেকে এই মার্ডারটা করে। এটা মেরেছিল হচ্ছে আমার ছেলে টিএমসিপি করতো, আর তৎকালীন কাউন্সিলর ছিল শম্ভু দাস, সেই শম্ভু দাসের অনুগামী ছিল। এবং হিমাংশু যেহেতু ইয়াং ছেলে এবং ইয়াং জেনারেশন, ওর হাতে প্রচুর সমস্ত পার্টির সব ছেলেপেলেরা ছিল। আর তৎকালীন কাউন্সিলর ছিল, চেয়ারম্যান ছিল জ্যোৎস্না আড্ড বনগাঁ পৌরসভার। এই শম্ভু দাস এবং আরও কয়েকজন, হ্যাঁ, স্বামী স্ত্রী ওনরা। এবং শঙ্কর আড্ড ছিল তখন কাউন্সিলর, আর চেয়ারম্যান ছিলেন ওনার স্ত্রী। এটা 14 সাল। এইবার তখন এই অনাস্থা ডেকে ওনাকে সরিয়ে দিয়ে শম্ভু দাস কাউন্সিলর হবে, এই একটা আন্দোলন প্রায় তোড়জোড় শুরু হয়েছিল। তখন জ্যোতিপ্রিয় মল্লিক এবং মুকুল রায় ওনারা এসে সবাইকে ডেকে নিয়ে, পার্টির লোকজনকে ডেকে নিয়ে বনগাঁ ইন্সপেকশন বাংলায় বসে সেখানে মিটিং করে সেই জিনিসটাকে মিটিয়ে দেয়। এবং সেই মিটিংয়েও আমার ছেলে ছিল হিমাংশু বৈরাগী। এইবার হিমাংশু যেহেতু শম্ভু দাসের অনুগামী ছিল, সেহেতু শম্ভু দাসের একটা বিরাট ক্ষমতা, হিমাংশুর প্রতি ভরসা, সেই কারণের জন্যই শম্ভু দাসকে দুর্বল করবার জন্যে হিমাংশুকে মেরে ফেলার চক্রান্ত এরা করে। বাড়ি থেকে ডেকে নিয়ে গেছিল আমারই পাড়ার ছেলে বু চক্রবর্তী, তার নাম পিন্টু চক্রবর্তীর ছেলে। হ্যাঁ, আমরা নিজেরাই দেখেছি সমস্ত, এবং আমরা কেসে সমস্ত বিচারকের কাছে সমস্ত সাক্ষী দিয়েছি। আমার এবং আমার মায়ের দেখা, আমার বাবার দেখা, বাবা নেই অবশ্য, মারা গেছেন 18 সালে। হ্যাঁ, বনগাঁ থানা দিয়ে গেছি, বনগাঁ থানা আমাদেরকে কমপ্লেন নেয়নি।
তখন বলেছিল যে আমরা সুমোটো এফআইআর করে নিয়েছি, কিছুতেই তাদেরকে আমরা কোনো রকমভাবে অভিযুক্তের নাম সেখানে আমরা দাখিল করতে পারছিলাম না। তখন আমরা আবার চলে যাই তৎকালীন ভবানী ভবনে আপনার ইয়ের কাছে, ডিআইজি পেয়ারের কাছে। ডিআইজি পেয়ার সাহেব তখন ওখানেই থেকে ফোন করেন, তৎকালীন এসপি ছিল হচ্ছে তন্ময় রায়চৌধুরী। তন্ময় রায়চৌধুরীকে ফোন করে কেসের বিষয়টাকে জানতে চাই এবং উনি ওখান থেকেই বলেন যে ইনাদেরকে আগামীকালকে আমি চাই গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এবং ফাদার এদেরকে 164 করা হোক বিচারকের কাছে। এবং আমরা ভবানী ভবন থেকে বেরিয়ে আসবার পরপরই বনগাঁ কোর্ট থেকে তৎকালীন যিনি আইসি ছিলেন পানিগ্রী সাহেব, নন্দন কুমার পানিগ্রী, তিনি ফোন করেন এবং আয়ও ফোন করেন এবং এসডিপো সাহেব ফোন করেন যে আগামীকালকে 10টার ভিতরে আপনারা একটু আসুন, আপনাদেরকে একটু কোর্টে যেতে হবে। এবং আমরা যাই, সেখানেও পর্যন্ত আমাদেরকে থানা থেকে শিখিয়ে দেওয়া হয় যে আমরা আমাদের প্রতি ভরসা রাখুন, শঙ্কর আড্ডর নামটা বলবেন না, আমরা কেসটাকে তদন্ত করছি এবং ভালো জায়গায় নিয়ে আসব, এইভাবেও আমাদেরকে বলা হয়। কারণটা যে ওরা আড়াল করছে, এটা তাদের ইনফ্লুয়েন্স খাটাচ্ছে, তখন তাদের তো রাজনৈতিক বিরাট ক্ষমতা। হিমাংশুর ঠাকুমা বিনাপানি বৈরাগী, তিনি কি বলছেন শোনাবো তার কথা। মানে দুর্নীতি তো করেছেই, ও যে কত কত দুর্নীতি করেছে তার ইয়ত্তা নেই, তার ইয়ত্তা নেই। মানসিক শান্তি, সত্যি কথা বলে কোনো এক জায়গাতে আমি যদি অস্বীকার করি সেটা ভুল হবে, কিন্তু কোনো এক জায়গাতে একটা স্বস্তি পাচ্ছি যে হ্যাঁ উপরওয়ালা হয়তো বিচার করবে, বাপকে ছাড়ে না, কোনো না কোনো পথ ধরে তার সেই শাস্তির পথে এগোতেই হয়, এগিয়ে যাবে সে। আমি চাইব ও শাস্তি হোক, ও কঠোরতম শাস্তি হোক। শুধু আমাদের না, এরকম আমার মতো আরও অনেকের এরকম ক্ষয়ক্ষতি করে দিয়েছে, আর অনেক বনগার ওর বিরুদ্ধে কথা বলার মতো একটা সময় কেউ ছিল না। কোর্টে দাঁড়িয়ে আমাদের হয়ে উকিল দাঁড়াবে এরকম সাহসও ছিল না। আমাদের কেস আমরা নিজেরাই হিয়ারিং করেছি, এমন দিন গেছে। আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি।